সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এসএসসি ভোকেশনাল 2021 এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম এবং তৃতীয় অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি মাঝখানে আমাদের স্কুলে গ্যাপ রয়ে গেছে, যে অ্যাসাইনমেন্টটি আজকে আমরা সমাধান করব এবং পরবর্তীতে দ্বিতীয় এবং চতুর্থ অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিতে হবে। হ্যাঁ, আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান 2, মানে এসএসসি ভোকেশনাল 2021 এর পদার্থবিজ্ঞান 2 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আলোর কিছু দিক নির্দেশনা, কোন দিক থেকে আলো আপতিত হচ্ছে আর কোন দিকে প্রতিফলিত হচ্ছে, কোন দিকে প্রতিসরিত হচ্ছে, এই চিত্রগুলো দেখতে পাচ্ছ। তার মানে আমাদের আজকের অ্যাসাইনমেন্টে আলোর প্রতিসরণ নিয়েই আলোচনা করা হয়েছে। শুরু হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট, ফিজিক্স অ্যাসাইনমেন্ট 2, এসএসসি ভোকেশনাল 2021, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। 802 মানে এখানে দ্বিতীয় অ্যাসাইনমেন্টকে আমি বুঝিয়েছি। পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 02, বারবার কিন্তু কি কথা বলতেছি, তো তোমরা যেন ভুল না করো। এটা 2 নম্বর অ্যাসাইনমেন্ট, অন্য অ্যাসাইনমেন্টে দিলে কিন্তু কোনো মার্কস পাবে না। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে এরকম: বিভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন হওয়ায় মাধ্যমগুলোর প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। এটা হচ্ছে তোমাদের আজকের শিরোনাম। এই শিরোনাম দিয়ে আমাদের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্ন শেষে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো, প্রতিসরণাঙ্ক ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করতে পারবো। নির্দেশক, আমি জানি তোমাদের সবার কাছে প্রশ্নটি আছে এই মুহূর্তে, তাই আমি প্রশ্নটি সম্পূর্ণটা না দেখিয়ে মূল যে 3টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন 3টি এখানে দেখাচ্ছি। এখানে ভোকেশনালের নির্দেশক হিসেবে প্রশ্নকে বোঝানো হয় নির্দেশক হিসেবে। হ্যাঁ, তো প্রথম নির্দেশকটা হচ্ছে আলোর প্রতিসরণ এবং এর সূত্র, এটা লিখতে হবে। তো তারপরে বলছে প্রতিসরণাঙ্ক, তারপরে প্রশ্নটা হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্ন মানের কারণে মাধ্যমের প্রতিসরণাঙ্কের ভিন্নতা যাচাই। তো এখানে শুধু হেডিং দেওয়া আছে, এই প্রশ্ন দিয়ে কি করতে হবে সেটা কিন্তু উল্লেখ নাই। তবে রুব্রিক্স যে আছে, নম্বর বন্টন যেখানে, সেখানে বলে দিয়েছে কতটুকু লিখলে কত নম্বর তুমি পাবে। আমি প্রত্যেকটা প্রশ্ন আগে লিখবো, যেমন 1 নম্বর প্রশ্নটা এখানে লিখেছি, আলোর প্রতিসরণ কি বা আলোর প্রতিসরণ এবং এর সূত্র। এই প্রশ্নটার মধ্যে আছে 4 মার্কস। 4 মার্কস আছে। 4 মার্কস আমি কিভাবে পাবো? যদি প্রতিসরণের ধারণা লিখতে পারি, প্রতিসরণটা কিরকম হয় এটা যদি আমি বুঝতে পারি বা বুঝাতে পারি লিখে, তাহলে 1 মার্কস পাবো। প্রতিসরণের ধারণা, সেই সাথে যদি সূত্রটা লিখতে পারি, যে প্রতিসরণ, আলোর প্রতিসরণের একটা সূত্র আছে, দুটি সূত্র আছে, সেই সূত্র যদি লিখতে পারি তাহলে আরো 1 মার্কস পাবো, তাহলে মোট পাবো 2 মার্কস। তারপরে চিত্র সহ, যদি চিত্র এঁকে আমি প্রতিসরণের ধারণাটা বোঝাতে পারি এবং সূত্রও লিখি, তাহলে আরো আরো 1 মার্কস পাবো, তাহলে মোট হবে 3 মার্কস। এরপরে বলছে চিত্র সহ প্রতিসরণের ধারণা এবং সূত্র লিখে ব্যাখ্যা যদি করতে পারি, এই ব্যাখ্যাটা করতে পারলে আমি মোট 4 মার্কস পাবো। আমরা সমাধান শুরু করবো এবার। আমরা প্রথমে কি করলাম, প্রথমে যে 1 মার্কস ছিল সেই 1 মার্কস পাওয়ার জন্য যতটুকু লিখতে হবে তা আমি লিখছি। আলোর প্রতিসরণের ধারণা দিয়েছি, অর্থাৎ আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন হয়। এই ঘটনাকে, এখানে একটু মিস্টেক হয়েছে, ঘটনাকে লেখা হয়েছে, এখানে লিখতে হবে এই ঘটনাকে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমি আরেকবার পড়ে দিচ্ছি। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন হয়।
এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখানে এই কথাটা কিন্তু নেই, এখানে লিখতে হবে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। কেমন? তারপরে এক্ষেত্রে যে রশ্মিটি বিভেদ তলে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে, আর যে রশ্মিটি প্রতিসরিত হয়ে অন্য মাধ্যমে চলে যায় তাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আলোর প্রতিসরণের মূল ধারণা। 1 মার্কস পাওয়ার জন্য এইটুক লিখতে হবে। কিন্তু আমাকে তো 4 মার্কস পেতে হবে। আমি ঠিক ওইভাবেই রুব্রিক্স অনুযায়ী সাজিয়েছি যাতে 4 মার্কস পেতে পারি। এরপর লিখলাম আলোর প্রতিসরণের সূত্র। এই সূত্র দুটি যদি লেখো তাহলে মোট 2 মার্কস পাওয়া যাবে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভবতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। 2 নম্বর সূত্র হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত ধ্রুব সংখ্যা। আমরা চিত্র আঁকতে বলছি, যদি 3 নাম্বার পেতে চাই সেক্ষেত্রে চিত্র আঁকতে হবে। তাই আমি চিত্রটা আঁকলাম। দেখো এক্স এবং এক্স ড্যাশ এটা হচ্ছে বিভেদ তল। উপরে একটা মাধ্যম আছে, নিচে আরেকটা মাধ্যম আছে। দুইটা মাধ্যমের পার্থক্য হচ্ছে এই এক্স ও এক্স ড্যাশ। উপরের মাধ্যমটা হালকা, নাম দিয়েছি এ মাধ্যম। নিচের মাধ্যমটা হচ্ছে ঘন, এর নাম দেওয়া হয়েছে বি মাধ্যম। দেখো এই এ থেকে একটা আলোক রশ্মি এপি পথে ও বিন্দুতে আপতিত, সরি, এ ও পথে ও বিন্দুতে আপতিত হয়েছে। তো ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু থেকে আবার ও বি পথে প্রতিসরিত হয়ে গেছে। তাহলে ও বিটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আমরা দেখলাম আপতিত রশ্মি দেখলাম, প্রতিসরিত রশ্মি দেখলাম এবং আপতন বিন্দু দেখলাম। এই যে আর ও আর ড্যাশ এটাকে বলা হয় অবিলম্ব। হ্যাঁ, আর কিউ হচ্ছে প্রতিসরণ কোণ, আর এই যে পি হচ্ছে আপতন কোণ। দেখো আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দুটোই কিন্তু অবিলম্বের সাথে হয়েছে। এই যে অবিলম্ব ডট ডট দেওয়া আছে, হ্যাঁ, এর সাথে হয়েছে। আচ্ছা, এখানে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো যদি আমি একটু লিখে দেই তাহলেই আমার এই চিত্রটার ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে আমি 4 মার্কস পাবো। এখন এই পর্যন্ত যতটুকু কাজ করেছি তাতে পাবো 3 মার্কস। কিন্তু আমাকে তো 4 মার্কস পেতে হবে, তাতে আমাকে ব্যাখ্যা করতে হবে এই চিত্রের। হ্যাঁ, আমি চিত্রের ব্যাখ্যাটা আবার করব। এটুকু লেখা শেষ করে এর নিচে তোমরা এই ব্যাখ্যাটা করবে। এই যে ব্যাখ্যাটা উপরে এসছে, এই যে এখন যেভাবে আছে এটা লেখা শেষ করবে। এটা লেখা শেষ করে তারপরে এই ব্যাখ্যাটা করবে। কেমন? নিচে আবার বলি, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে তোমরা লিখবা। চিত্রটা এভাবে সুন্দর করে আঁকবা। তারপরে তোমরা লিখবা এই যে ব্যাখ্যাটা নিচে। আমি 3 বার বললাম, ভুল করবে না কিন্তু। চিত্রে এ ও বি দুটি মাধ্যম দেখানো হয়েছে। দাঁড়ি এক্স ও এক্স ড্যাশ হলো দুই মাধ্যমের বিভেদ তল। হ্যাঁ, এই যে কথাগুলো আমি একটু আগে বলেছি সেটা লিখে দিয়েছি। ও হচ্ছে বিভেদ তলের উপর আলোক রশ্মির আপতন বিন্দু, একটু আগে বলেছি। আর ও আর ড্যাশ হচ্ছে ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এ কথাও কিন্তু একটু আগে বলেছি। যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লিখছি। এ ও আলোক রশ্মি এক্স ও এক্স ড্যাশ বিভেদ তলের ও বিন্দুতে অবিলম্বের সাথে পি কোণে পি কোণ করে আপতিত হয়। এখানে আপতন কোণ হচ্ছে আই। আপতন কোণের একটা নাম হচ্ছে আই। আই মানে হচ্ছে এখানে পি কোণটা লিখেছি, আই সমান সমান পি কোণ। সমান সমান দিয়েছি এ ও আর। এই যে এ, তারপরে এই যে ও এবং এই যে আর, এখানে যে কোণটা হয়েছে সেটাই হচ্ছে পি কোণ, সেটাই হচ্ছে আই। আই আপতিত এই রশ্মি, যে রশ্মিটা আপতিত হয়েছে সেই রশ্মিটা ও বিন্দুতে আপতনের পর ও বিন্দু থেকে বি মাধ্যমের অবিলম্বের সাথে কিউ কোণ করে, দেখো এই বি মাধ্যমের যে অবিলম্বের অংশটা রয়েছে তার সাথে কিউ কোণ করে ও বি পথে প্রতিসৃত হয়েছে। এখানে প্রতিসরণ কোণ হচ্ছে আর, প্রতিসরণ কোণটা হচ্ছে আর। আর মানে কি? আর মানে হচ্ছে এই কিউ কোণটা। কিউ কোণটা কি আর বলা হয়, হ্যাঁ। তারপরে আর মানে আবার এখানে যদি একটু বিস্তারিত লিখি তাহলে বলবো বি ও আর ড্যাশ, বাস। তারপর চিত্রে আরো কি দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে এরকম যে হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম আলোটা প্রতিসরিত হচ্ছে বা প্রতিসরিত হওয়ার কারণে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসছে। কারণ এখানে হালকা মাধ্যম থেকে, দেখো এই যে এ থেকে ওতে আলোটা আসছে, এই মাধ্যমটা তো হালকা, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে আলোটা।
যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যায় তাহলে অবিলম্বের দিকে সরে আসছে, যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এদিকে না গিয়ে আরেকটু কাছে চলে আসছে অবিলম্বের। আচ্ছা, যদি এর উল্টোটা ঘটতো, যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেত, তাহলে কি হতো? তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যেত, অর্থাৎ কোনটা বড় হতো। এটাই হচ্ছে আমার এই সেই ব্যাখ্যাটা। আমি এখানে যে কাজটুকু করলাম, প্রথমে এই 3 মার্কস, পরে এই আর 1 মার্ক, 4 মার্কস লিখলাম, কমপ্লিট। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে প্রতিসরাঙ্ক। এটাতে আমার 4 মার্কস। এই 4 মার্কস আমি কিভাবে পাবো? চিত্র সহ প্রতিসরাঙ্কের ধারণা যদি ব্যাখ্যা করতে পারি সম্পূর্ণ, তাহলে 4 মার্কস পাবো। অর্থাৎ আগের মতো চিত্র আঁকতে হবে, প্রতিসরাঙ্কের ধারণা দিতে হবে এবং ব্যাখ্যা করতে হবে, তাহলে 4 মার্কস পাওয়া যাবে। প্রথমে সমাধান, 1 মার্কস আমি কিভাবে পাবো লিখলাম। ধারণা দিলাম আলোর প্রতিসরাঙ্কের। আলোক বিজ্ঞানে কোনো উপাদানের প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ক, এর ইংলিশ নাম আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা বলতে ওই উপাদানের মধ্য দিয়ে আলো কতটা দ্রুত অতিবাহিত হয় তার একটা মাত্রাহীন সংখ্যা বোঝায়। একটা বেসিক ধারণা দেওয়া হলো। এরপর আরেকটু ধারণা হচ্ছে নিচে। আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের উপর নির্ভর করে। অর্থাৎ লাস্টে যে কথাটা বলা হয়েছে, প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি এবং আলোর রঙের উপর নির্ভর করে। যদি রং চেঞ্জ হয়, প্রতিসরাঙ্ক কিন্তু চেঞ্জ হবে। যদি মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হয়, অর্থাৎ একটু ঘন হয়, একটু পাতলা হয়, তাহলেও প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে। আচ্ছা, 1 মার্কস পেলাম। তারপরে কি করতে হবে? চিত্রটা আঁকতে হবে। তোমরা চাইলে এই চিত্রটা এখানে আঁকতে পারো, আর একটু উপরে আঁকতে পারো, বাম পাশে আঁকতে পারো, কেমন? তবে এই ধারণা দেওয়ার পরে, অবশ্যই এই ধারণা দেওয়ার পরে আঁকতে হবে। আচ্ছা, আমি এই কোণে আঁকলাম, তোমরা অন্য কোথাও আঁকতে পারো, তবে এই পৃষ্ঠাতেই আঁকবা। যে পৃষ্ঠাতে ব্যাখ্যা দেওয়া হবে সেই পৃষ্ঠাতেই চিত্র আঁকতে হবে। দেখো, এখানে কি কি দেওয়া আছে, আগের চিত্রটাই কিন্তু এখানে আঁকা হয়েছে, একটু বেশি সংযোজন করা হয়েছে। এখানে লেখা হয়েছে এন এ, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, সি এ আলোর বেগ, নিচে লেখা হয়েছে সিবি আলোর বেগ, অর্থাৎ বি মাধ্যমের আলোর বেগ সিবি। এন বি নিচে হবে, উপরে এন এ হয়েছে, নিচে হবে এন বি, এখানে ভুল করে এন এ লেখা হয়েছে, তোমরা একটু কারেকশন করে এখানে এন বি লিখে দিবা। হ্যাঁ, কেমন? কারণ দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক তো আলাদা, উপরে হচ্ছে এন এ, নিচেরটা হবে এন বি। তা আমি এখানে দেখো ওই যে ভুল করে এন এ লিখেছি, এখানে এন এ হবে না, এখানে হবে এন বি, অর্থাৎ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এন বি। আচ্ছা, তারপরে এই যে এখানে পি কোণ ছিল আগের বার, এখানে আই লিখে দিয়েছি, এখানে কিউ কোণ ছিল, এখানে আর লিখে দিয়েছি। এই চেঞ্জটুকু করলেই বাস। এরপর আমরা যেটা করব, এটা হচ্ছে চিত্র কিসের, আলোর প্রতিসরাঙ্ক বুঝাবো এখানে, তাই সেই চিত্রটা এঁকেছি। প্রতিসরাঙ্কের ব্যাখ্যা, নিচে নিচের যে চিত্রটা রয়েছে, নিচের চিত্রে একজোড়া নির্দিষ্ট মাধ্যম দেখানো হয়েছে, একটা মাধ্যমের নাম এ আর একটা মাধ্যমের নাম হয়েছে বি। এই যে উপরেরটা এ মাধ্যম, নিচেরটা বি মাধ্যম। এ হলো হালকা মাধ্যম উপরেরটা, বি হলো ঘন মাধ্যম। এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এন এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এন বি। এখানে কিন্তু আমি ঠিকভাবে লিখেছি, চিত্রের মধ্যে এন এটা এই জায়গায়, নিচে এটা এন বি হবে, হ্যাঁ, যেটা এখানে ঠিক করে দিয়েছি। এন বি হলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এ এন বি, অর্থাৎ প্রথমটা তো এ, মানে যেটা প্রথম থাকবে তার সাপেক্ষে, কেমন? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ এন বি। এটার সূত্রটা কি হবে? আপতন কোণের সাইন, প্রতিফলন কোণের সাইন, অর্থাৎ সাইন আই, আই মানে আপতন কোণ, সাইন আর, আর মানে প্রতিসরণ কোণ। তারপরে লিখবো আমরা বা এ এন বি সাইন আই বাই সাইন আর, এটা 1 নম্বর সমীকরণ। তারপর এটাকে বা লিখবো, এই যে এন এ এন বি লেখা আছে, এটাকে ভেঙে নেওয়া লেখা যায়, এন বিটা লিখতে হবে উপরে, এন এটা লিখতে হবে নিচে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা নিচে থাকবে তার সাপেক্ষে,
অর্থাৎ এন এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। তারপরে আমরা কি লিখবো, এটা কোন কৌণিক গুণ করব, এন এ সাইন আই এন বি সাইন আর কৌণিক গুণ করা হয়েছে। এটা সমীকরণ নাম্বার 2। আবার প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আলোর বেগও ভিন্ন ভিন্ন হবে। এ মাধ্যমের আলোর বেগ সি এ এবং বি মাধ্যমের আলোর বেগ যদি সিবি হয়, প্রতিসরাঙ্ক তো ভিন্ন ভিন্ন আছে, সেক্ষেত্রে আমরা লিখব এ এন বি সি এ বাই সিবি। এটা আমরা জানি 3 নম্বর সমীকরণ। আবার এই সমীকরণটা থেকে লেখা যায় কি, এ এন বি সমান সমান এ সি বি, এটাকে ভেঙে লেখা যায়। এক্ষেত্রে দেখো, এন এর ক্ষেত্রে প্রথমে যেটা ছিল সেটা উপরে নিচে ছিল, হ্যাঁ, আবার সি এর ক্ষেত্রে যেটা নিচে ছিল সেটা কিন্তু শেষেই যাবে। অর্থাৎ আমি আবার বলি, এন এর ক্ষেত্রে যেটা শেষে ছিল সেটা যাবে উপরে, আবার সি এর ক্ষেত্রে যেটা শেষে সেটা যাবে পাশে। এই যে এটা এন এবং সি এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, এ এন বি সমান সমান এ সি বি, আপাতত তোমরা এভাবেই লিখে দাও, সমান সমান সাইন আই বাই সাইন আর, 4 নম্বর সমীকরণ। আমরা এই সমীকরণগুলো যদি একটু একত্র করি, এটাকে একটু ভাঙিয়ে লিখি, তাহলে কি লেখা যায়? একটু আগে যে কথাটা বললাম সেটা তোমরা আশা করি বুঝতে পারো না, এখন ক্লিয়ার হবা। দেখো এখানে লেখা আছে এ এন, তারপরে এন বি, এই দুটো কথা এখানে আছে। তা আমরা এই প্রথমে যেটা আছে সেটা যাবে নিচে, অর্থাৎ এ এন কে আমরা নিচে লিখবো এন এ, আবার লাস্টে আছে এন বি, এটাকে লিখবো উপরে এন বি। হ্যাঁ, অর্থাৎ প্রথমটা নিচে গেছে, এন এর ক্ষেত্রে প্রথমটা গেছে নিচে। এবার সি এর ক্ষেত্রে আসি, সি এর ক্ষেত্রে প্রথমে আছে কি এ, এটা যাবে, এটা যাবে উপরে, উপরে হবে সি এ, নিচে হবে সিবি। কারেকশন করে নাও একটু, এখানে যেখানে বি লেখা আছে সি এর সাথে উপরে, সেখানে হবে সি এ, উপরে হবে সি এ, নিচে হবে সিবি। একটু কারেকশন করো, সি এ সিবি, উপরে সি এ, নিচে সিবি। আচ্ছা, সমান সমান সাইন আই বাই সাইন আর, উপরে হচ্ছে সাইন আই, নিচে সাইন আর। এরপরে আরেকটু বাকি আছে, এর নিচে তোমরা লিখবা, যতটুকু আছে ততটুকু লিখবা। এখানে দুইটা জিনিস কারেকশন আছে, এখানে এন বি লিখবা চিত্রের ভিতরে, আর এই যে ব্যাখ্যার ভিতরে সিবি আছে উপরে, উপরেরটা হবে সিএ, নিচেরটা সিবি, ঠিকই আছে। এই দুটো কারেকশন প্লিজ করবা। এরপরে এটুকু লেখার পরে তার নিচে লিখবে তোমরা এটা, সুতরাং দেখা যাচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে ভিন্ন ভিন্ন আলোর জন্য প্রতিসরাঙ্কের মান ভিন্ন ভিন্ন হবে। আবার একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। বাস, এটা তোমার 4 মার্কস পাওয়ার জন্য যথেষ্ট। পরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগের ভিন্ন ভিন্ন মানের কারণে মাধ্যমের প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। খেয়াল করো, ভিন্ন ভিন্ন মাধ্যমে অর্থাৎ আলাদা আলাদা মাধ্যমে আলোর বেগের বিভিন্নতা হয়, কারণ সব মাধ্যমে তো একরকম আলো চলতে পারে না। কাচের মধ্যে একরকম চলে, শূন্য মাধ্যমে একরকম চলে, পানির ভিতরেও আলো চলে, সেটা আর এক রকম। এরকম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম আলো চলাচল করে বিভিন্ন বেগে, সে কথা বলছে। এটার মানের কারণ কি? সে মানের কারণে, এই ভিন্নতার মানের কারণে মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, এটা যাচাই করতে হবে। তাহলে আমরা 4 মার্কস কিভাবে পাবো? যদি আমি আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক করতে পারি, অর্থাৎ সূত্রটা লিখতে পারি, সেই সূত্রটা লিখলে আমি পাবো 1 মার্কস। আচ্ছা, এবার যদি বলতে পারি মাধ্যমগুলোতে প্রতিসরাঙ্কের বিভিন্নতার কারণ কি, এটা লিখতে পারলে 2 মার্কস। মাধ্যমগুলোকে প্রতিসরাঙ্কের যে বিভিন্নতা হয় এর কারণটা লিখতে পারলে 2 মার্কস পাবো। মূল বইয়ের টেবিল 0.1, এখানে তোমাদের বইয়ে একটা টেবিল আছে, সেই টেবিলটা যদি থেকে মানগুলো নিয়ে সেই টেবিল থেকে মান নিতে হবে, অন্য কোথাও থেকে না। বাতাসে, পানিতে এবং কাঁচ বা হীরায় আলোর বেগ যদি বের করতে পারো তাহলে আরো 1 মার্কস পাবে, মোট 3 মার্কস। তারপরে এই মানগুলো বের করে যদি লাস্টে ব্যাখ্যা করতে পারো তাহলে আরো 1 মার্কস সহ মোট 4 মার্কস পাওয়া যাবে। আমরা তাহলে সমাধান করা শুরু করব। এই হচ্ছে মূল বইয়ের টেবিলটা।
মূল বইয়ের 9.01 নং টেবিল হতে আমরা কি পাই? ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমে 1.0000, বাতাসে হচ্ছে 1.000029, পানিতে হচ্ছে 1.33, কাঁচে হচ্ছে 1.52, হীরায় হচ্ছে 2.42। তারপর এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে NO। এখানে যে মানগুলো আছে সেই মানগুলো লিখলাম। বাতাসে আছে প্রতিসরাঙ্ক NA, এ মানে হচ্ছে এয়ার, এয়ার মানে বাতাস, সেটা লিখলাম এই মানটা টেবিল থেকে। পানিতে আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে NW, W মানে ওয়াটার, আর N হচ্ছে প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক হচ্ছে NW। কত দেওয়া আছে ছকের মধ্যে? 1.33 লিখলাম, 1.33। কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত? 1.52, NG, G ফর গ্লাস, 1.52। এই ঠিক এরকম করে হীরার প্রতিসরাঙ্ক ND, D মানে ডায়মন্ড, 2.42 ছকে দেওয়া আছে মানগুলো। তারপর দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানটা আমরা জানি, এটা কিন্তু দেওয়া নেই, এটা আমরা জানি মুখস্থ। তারপরে বাতাসে ধরি, আমরা বাতাসে আলোর বেগ বের করতে হবে। VA, এ মানে এয়ার, বেগ, ভিতে ভেলোসিটি বেগ, পানিতে বেগ হচ্ছে VW, কাছে হচ্ছে VG, হীরায় হচ্ছে VD। এই মানগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার আমরা সম্পর্ক দেখব। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি হয় N, আলোর বেগ যদি হয় V, শূন্যস্থানে আলোর বেগ যদি হয় C, তাহলে রাশিগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে V = C/N। অর্থাৎ বেগ হবে আলোর বেগ বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা লিখতে বলছে কিন্তু 1 নাম্বার। এই দেখো রুব্রিক্স, প্রতিসংখ্যার সাথে আলোর বেগের সম্পর্ক লিখতে পারলে 1 মার্কস পাওয়া যাবে। তো আমি এখানে যে কাজটা করব, এইটুকু লেখার পরে যে কাজটা করব, এই যে এটা দেখলে 1 মার্কস পাবো। ওকে। তারপরে আমরা জানি প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগও ভিন্ন ভিন্ন হবে, এটা আমরা জানি। যদি প্রতিসংখ্যা চেঞ্জ হয় তাহলে কেন চেঞ্জ হবে? মাধ্যম ভিন্ন হওয়ার কারণে, এবং সেই প্রতিসংখ্য চেঞ্জ হওয়ার কারণে আলোর বেগও ভিন্ন ভিন্ন হবে। বাস এটুক লিখলেও আর 1 মার্কস আমরা পাবো। বাতাসে আলোর বেগ বের করলাম, দেখো VA হচ্ছে C/NA, সূত্র লিখলাম। তারপরে সি এর মান লিখলাম, আর বাতাসের যে মানটা এখানে দেওয়া আছে N এর মান, এই যে এই মানটা লিখলাম। ক্যালকুলেশন করে রেজাল্ট হলো 2.99913 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে পানিতে আলোর বেগ বের করলাম, সূত্র লিখলাম, মান বসিয়ে পেলাম কত? 2.25564 10⁸ মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে কাচে বের করলাম, কাচের প্রতিসরাঙ্ক 1.52, এখানে মান পেলাম কত? 1.97368 × 10⁸। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা জিনিস, প্রতিসরাঙ্ক কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, প্রতিসরাঙ্ক বাড়তেছে, আলোর বেগ কমতেছে। আলোর বেগ যেখানে ছিল যা, তার যেখানে একটু কম, সেখানে ছিল 2.9, এখানে হচ্ছে 2.2, তারপরে হচ্ছে আরো কম 1.9। তারপরে দেখো হীরার ক্ষেত্রে, দেখো হীরার ক্ষেত্রে পেলাম 1.2, 1.9 কোথায় আর 1.2 কোথায়, অনেক কমে গেছে। অর্থাৎ আমরা এই মানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যতই আলোর প্রতিসরাঙ্ক বাড়তে থাকে ততই ওই মাধ্যমগুলোতে আলোর বেগও কমতে থাকে। যে ব্যাখ্যাটা উপরে দিলাম, হ্যাঁ, ভিন্নতার কারণ লিখলাম, সেই কারণটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বের করে দিলাম। আমার 3 মার্কস পাওয়ার যোগ্যতা হয়ে গেল। এখানে এই পর্যন্ত লিখতে পারলে আমরা 3 মার্কস পাবো, মানগুলো বের করতে পেরেছি। লাস্টে আমাকে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করলে আর 1 মার্কস পাওয়া যাবে। প্রাপ্ত মানসমূহ থেকে দেখা যাচ্ছে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে ওই মাধ্যমের মধ্যে আলোর বেগ সবচেয়ে কম, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক যত কম তার আলোর বেগ তত বেশি। অর্থাৎ আলোর বেগ মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে আমার এখান থেকে যা দেখলাম তার ব্যাখ্যা। এই ব্যাখ্যা পর্যন্ত যদি আমি আসতে পারি তাহলে আমি অবশ্যই 4 পাবো। শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা এখান থেকে যা শিখলা সেই কাজটা বাসায় নিজে অ্যাসাইনমেন্টে করবে, এবং বাড়িতে করার পর সেটা আগামী দিন বলতে আগামী নেক্সট স্যাটারডে তোমরা এটা জমা দিবে এবং নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। যদিও এর মধ্যেই তোমার নতুন অ্যাসাইনমেন্ট আসবে, কিন্তু আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সরবরাহ করি শনিবার এবং গ্রহণ করিও শনিবার।
খাতায় এই অ্যাসাইনমেন্ট গুলো, এই 2 নাম্বার এবং 3 নাম্বার, আর এর পরবর্তী ক্লাস আমি চতুর্থ অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিব, যেহেতু তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট জমা হয়েছে, 2টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শনিবারে। আচ্ছা, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই অ্যাসাইনমেন্ট গুলো মনোযোগ দিয়ে করবে। ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।